ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 4th সেমিস্টারের জিওগ্রাফি প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে তোমাদের 6টা ইউনিটে ভাগ করা আছে। ভূগঠন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ, ক্ষয়চক্র, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জীবমণ্ডল। আমি তোমাদের এখান থেকে সমস্ত জায়গা থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। 2 মার্কসের দিয়েছি, কিছু কিছু জায়গা থেকে 2, 3, 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যেগুলো বাকি আছে সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আবার দিয়ে দিচ্ছি। এর আগে তোমাদের আমি জীবমণ্ডল থেকে 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়েছি। আজকে আমি তোমাদের সেখান থেকে 3 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, খাদ্য নিরাপত্তার জিন ভাণ্ডারের গুরুত্ব উল্লেখ করো। খাদ্য নিরাপত্তায় জিন ভাণ্ডারের গুরুত্ব। বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের জন্য পর্যাপ্ত পুষ্টিকর ও সুনিশ্চিত খাদ্যই হলো খাদ্য নিরাপত্তা, যা বজায় রাখতে জিন ভাণ্ডারের গুরুত্ব অপরিসীম। যেমন উচ্চ ফলনশীল ধানের জাত তৈরি। জিন ভাণ্ডারে থাকা বৈচিত্র্যময় জিনগুলিকে ব্যবহার করে বিজ্ঞানীরা তাপ, খরা ও লবণাক্ত সহনশীল, রোগ প্রতিরোধকারী ও উচ্চ ফলনশীল বীজ তৈরি করতে পারেন। যেমন ভারতীয় ধানের বিভিন্ন স্থানীয় জাত, কালো বাংলা, সাঁইতাল, রাধাতিলক ইত্যাদি জিন সংরক্ষণ করে আধুনিক উচ্চ ফলনশীল ধানের জাত তৈরি করা হয়। 2. উৎপাদন স্থিতিশীল রাখা। বিভিন্ন ফসল ও গবাদি পশুর মধ্যে জিনগত রোগ প্রতিরোধ করে খাদ্য উৎপাদন স্থিতিশীল রাখা হয়। 3. ফসল উৎপাদন অব্যাহত রাখা। বর্তমানে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে একাধিক নতুন জাতের বীজগুলির মধ্যেও সংমিশ্রণ ঘটানো হয়, যা যে কোনো পরিবেশেই ফসল উৎপাদন অব্যাহত রাখে। 4 নম্বর, খাদ্যের চাহিদার নিবৃত্তি। পরিবর্তিত জলবায়ুতে বা ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্যের চাহিদা মেটাতে অভিযোজনযোগ্য জিন ভাণ্ডারের ভূমিকা অপরিহার্য। নেক্সট 2 নম্বর কোশ্চেন, জীব বৈচিত্র্যের সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রমের উদাহরণ দাও। জীব বৈচিত্র্যের সংরক্ষণে সচেতনামূলক কার্যক্রম। জীব বৈচিত্র্য সংরক্ষণে সচেতনামূলক কার্যক্রমের উদাহরণ হলো: প্রথম, বিশ্ব জীব বৈচিত্র্য দিবস পালন। জীব বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরা এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রতিবছর 22শে মে দিনটিকে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস রূপে ঘোষণা করা হয়েছে। শিক্ষাঙ্গনে কিছু কার্যক্রম। জীব বৈচিত্র্যের সচেতনতামূলক পদক্ষেপ রূপে স্কুল কলেজে র্যালি, পোস্টার প্রতিযোগিতা, আলোচনা সভা আয়োজন, পরিবেশ বিষয়ক ক্লাব, দেয়াল পত্রিকা, জীব বৈচিত্র্য চিত্রাঙ্কন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অরণ্য মেলা ও জীব বৈচিত্র্য মেলা। সাধারণ মানুষকে স্থানীয় জীব বৈচিত্র্য সম্পর্কে জানানোর উদ্দেশ্যে বিভিন্ন সংস্থা, বন দপ্তর, এনজিও ও দ্বারা বছরের নির্দিষ্ট একটি দিনে অরণ্য মেলা ও জীব বৈচিত্র্য মেলা আয়োজিত হয়ে থাকে। পথনাটিকা ও লোকগান। অনেক সময় গ্রাম ও শহরাঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণ, বন রক্ষা, বন্য প্রাণী রক্ষার একাধিক বার্তা লোকনাট্য বা গানে তুলে ধরা হয়। নেক্সট 5 নম্বর, বন সৃজন অভিযান। বন সৃজন ও জীব বৈচিত্র্যের সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন প্রান্তে সবুজ অভিযান নামক জাতীয় কর্মসূচি পালন করা হয়। সামাজিক গণমাধ্যম প্রচার। জীব বৈচিত্র্য রক্ষায় তরুণ প্রজন্ম ও শহুরে মানুষের মধ্যে দ্রুত সচেতনতা বাড়াতে সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ, ক্যাম্পেইন, ভিডিও বার্তা, তথ্যচিত্র ইত্যাদি প্রকাশ করা হয়। জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের পার্থক্য লেখো। জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের পার্থক্যগুলি হলো: প্রথমে বলি বিষয়, জাতীয় উদ্যান আর অভয়ারণ্য। ধারণাটা আগে বলি পার্থক্য। এটি বৃহৎ একটি সংরক্ষিত এলাকা যেখানে উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। আর অভয়ারণ্যে কি নির্দিষ্ট এই প্রাকৃতিক অঞ্চলে বিপন্ন বা বিপদগ্রস্ত একাধিক বন্যপ্রাণী নিরাপদে সংরক্ষিত থাকে। মানব কার্যকলাপ। এটি চাষাবাদ,
পশুচারণ, বনজ দ্রব্য সংগ্রহ ইত্যাদি কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে বন দপ্তরের নির্ধারিত কয়েকটি শর্তে কিছু মানবীয় কার্যকলাপকে অনুমোদন করা হয়। পরিসর: নির্দিষ্ট সীমানাযুক্ত জাতীয় উদ্যানের ক্ষেত্রফল বৃহৎ প্রকৃতির। অভয়ারণ্যের সীমানা অনির্দিষ্ট এবং তুলনামূলক ক্ষুদ্র পরিসর যুক্ত। কাঠামোগত নমনীয়তা: কঠোর বিধিনিষেধ আওতা থাকায় জাতীয় উদ্যানকে সাধারণত অভয়ারণ্যে পরিণত করা যায় না। অভয়ারণ্যের কাঠামোয় নমনীয়তা রয়েছে, যেটি সীমানার প্রশাসনিকভাবে কখনো কখনো পরিবর্তন করা সম্ভব। জিন পুল সংরক্ষণ: জাতীয় উদ্যানে জিন পুলের সংরক্ষণ ব্যবস্থা থাকে না। অভয়ারণ্যে জিন পুল সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা থাকে। নেক্সট 4 নম্বর কোশ্চেন, জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব লেখো। জীব বৈচিত্র্য সংরক্ষণ বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা এবং মানব সভ্যতার অস্তিত্বকে টিকিয়ে রাখার ক্ষেত্রে অতি প্রয়োজনীয় উদ্যোগ বা কর্মসূচি। জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বগুলি পর্যায়ক্রমে আলোচনা করা হলো। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা: প্রকৃতি থেকে কোনো একটি প্রজাতি বিলুপ্ত হলে সমগ্র খাদ্য শৃঙ্খল ও বাস্তুতন্ত্র বিপর্যস্ত হতে পারে। এই বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্য সংরক্ষণ একান্ত আবশ্যক। খাদ্য নিরাপত্তা: বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সরাসরি অথবা এদের মাধ্যমে প্রাপ্ত উপকরণগুলির মাধ্যমে মানুষ তার দৈনন্দিন খাদ্য ও পুষ্টি পেয়ে থাকে। কাজেই সর্বাধিক জীব বৈচিত্র্য সুরক্ষিত থাকার অর্থ হলো আরও বেশি বিকল্প, আরও বেশি পরিমাণে খাদ্য সুরক্ষা লাভ। নেক্সট, ঔষধ ও চিকিৎসা উপাদান: অধিকাংশ গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধ কোনো না কোনো উদ্ভিদ, ছত্রাক বা প্রাণীজ উপকরণ থেকে প্রস্তুত করা হয়, যেমন কুইনিন, মধুমেহের ওষুধ ইত্যাদি। দুর্যোগ প্রতিরোধ: বনভূমি একদিকে যেমন কার্বন শোষণ করে বায়ুমণ্ডলের গ্যাসের ভারসাম্য রক্ষায় সহায়ক হয়, তেমনি বন্যা, খরা, ঝড় ইত্যাদি দুর্যোগকে প্রতিরোধ করে। এখানে বন্ধুরা খরা হবে। মাটির উর্বরতা ও জলচক্র বজায় রাখা। পোকামাকড়, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি জীব মাটির উর্বরতা ধরে রাখে। তাছাড়া জলচক্রের অংশ হিসাবে উদ্ভিদ জগৎ বৃষ্টিপাতে ভূমিকা রাখে। অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব: জীব বৈচিত্র্য, পর্যটন, হস্তশিল্প ও কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। অনেক প্রজাতি স্থানীয় সংস্কৃতির অংশ অথবা ভবিষ্যতের সম্পদ রূপে অগ্রণী ভূমিকা নেয়। সেক্ষেত্রে জীব বৈচিত্র্য সংরক্ষণ একান্ত আবশ্যক। নেক্সট 5 নম্বর কোশ্চেন, সস্থানিক সংরক্ষণ এবং বহিঃক্ষেত্রীয় সংরক্ষণের মধ্যে পার্থক্য নির্দেশ করো। প্রথমে বলি বিষয়, সস্থানিক সংরক্ষণ আর বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ। প্রধান ক্ষেত্র কি? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ প্রভৃতি। আর এটা হচ্ছে চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, বীজ ব্যাংক, জিন ব্যাংক প্রভৃতি। পরিবেশ: এখানকার পরিবেশ প্রাকৃতিক পরিবেশের নিয়ন্ত্রণাধীন। এখানকার পরিবেশ সম্পূর্ণ কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত। সংরক্ষণ ব্যয়: এটি তুলনামূলকভাবে কম খরচের ও স্থায়িত্ব বেশি। এটি বেশি খরচ সাপেক্ষ এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতি। অভিযোজন: এখানে প্রজাতির স্থানীয় পরিবেশে খুব স্বাভাবিকভাবে অভিযোজন সম্ভব। কৃত্রিম পরিবেশে প্রাকৃতিক নির্বাচনের সুযোগ কম থাকায় অভিযোজনে প্রজাতির খুব দেরি হয়। পরিচালনা: সরকার বা বন বিভাগ দ্বারা এটি পরিচালিত হয়। এটি সরকার বা সরকার স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। জীব বৈচিত্র্য হটস্পট এলাকার গঠনের শর্তগুলি কি? জীব বৈচিত্র্য হটস্পট হওয়ার জন্য কিছু নির্দিষ্ট বৈজ্ঞানিক শর্ত রয়েছে, যা 1988 সালে প্রথম প্রস্তাব করেছিলেন বিজ্ঞানী নরম্যান মায়ার্স। পরে 2000 সালে কনজারভেশন ইন্টারন্যাশনালের ধারণাকে আরও সুসংহতভাবে প্রকাশ করে, যেমন বিশেষ সংখ্যক স্থানীয় প্রজাতি, কমপক্ষে 1500 স্থানিক উদ্ভিদ প্রজাতি থাকতে হবে, অর্থাৎ এই সকল প্রজাতি কেবল ওই নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যাবে। অবক্ষয় সংক্রান্ত দিক: জীব বৈচিত্র্যে হটস্পট হয়ে গেলে ওই অঞ্চলে আদি বা প্রাকৃতিক বাস্তুতন্ত্রের অত্যন্ত 70% ইতিমধ্যে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমনই অবস্থা সম্পন্ন হবে। এছাড়া হটস্পট বিবেচনায় পৃথিবীর বেশ কয়েকটি দেশেও আরও কয়েকটি বিষয়কে মান্যতা দেওয়া হয়, যেমন বিরল, বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রজাতির উপস্থিতি, বাস্তুতন্ত্রের বৈচিত্র্য যেমন বন, পাহাড়, জলাভূমি ইত্যাদি, উচ্চ প্রজাতি ঘনত্ব, বাস্তু সংস্থানগত গুরুত্ব ও সংবেদনশীলতা, জীব বৈচিত্র্য সংরক্ষণে শিক্ষা ও গণসচেতনতার গুরুত্ব উল্লেখ করো। জীব বৈচিত্র্য সংরক্ষণে শিক্ষা ও গণসচেতনতার গুরুত্ব। বিশ্বের যে কোনো দেশেই স্থানীয় জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য উপযুক্ত শিক্ষা ও গণসচেতনতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কার্যত প্রাকৃতিক সম্পদ ও স্থানীয় জীব বৈচিত্র্যের মূল্য মানুষ তখনই বুঝতে পারে যখন তারা সচেতনভাবে সমস্ত প্রজাতির সাথে দায়িত্বশীল আচরণ করে থাকে। নিচে এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হলো। জীব বৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার গুরুত্ব। পরিবেশগত মূল্যবোধের গঠন। উপযুক্ত শিক্ষার মাধ্যমে মানুষ জীবকুল ও প্রকৃতির প্রতি সহানুভূতিশীল হয়ে তার যাবতীয় দায়িত্ব যথাযথভাবে পালন করে। ফলে পরিবেশগত বিষয় নৈতিক মূল্যবোধ তৈরি হয়। জ্ঞান ও তত্ত্বের বাহক। পরিবেশ ও প্রজাতি সংক্রান্ত উপযুক্ত শিক্ষা জীব বৈচিত্র্যের গুরুত্ব, হুমকি ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান বা তথ্য সংগ্রহে বিশেষ প্রেরণা যোগায়। ভাবি প্রজন্ম প্রস্তুত। স্কুল, কলেজে পরিবেশে শিক্ষার বাতাবরণ থাকলে জীব বৈচিত্র্যের প্রতি সহানুভূতিশীল সচেতন ভবিষ্যৎ প্রজন্ম আগে থেকে প্রস্তুত করা হয়। বিজ্ঞানসম্মত শিক্ষাগণ। শিক্ষিত জনগণ জীব বৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত ও তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে পারে। জীব বৈচিত্র্য সংরক্ষণে গণসচেতনতার গুরুত্ব। সার্বিক অংশগ্রহণ। বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, র্যালি, প্রচারপত্র, গণমাধ্যম ইত্যাদি সাধারণ মানুষকে জীব বৈচিত্র্য রক্ষার ব্যাপারে উৎসাহিত করে। সুঅভ্যাস গঠন ও অনুশীলন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্লাস্টিক ব্যবহার কমানো, গাছ লাগানো, বন্যপ্রাণী হত্যা বন্ধ করা ইত্যাদি বিষয়গুলির অনুশীলন একাধিক পরিবেশ বান্ধব সুঅভ্যাস গড়ে ওঠে। নৈতিক দায়িত্ববোধ। সার্বিক সচেতনতার দ্বারা মানুষ তাদের জীবনে জীব বৈচিত্র্যের গুরুত্ব উপলব্ধি করে এবং তা সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করে। স্থানীয় স্তরে উদ্যোগ। গ্রামীণ মানুষ, বনবাসী, মৎস্যজীবী ইত্যাদি জনগোষ্ঠীর মানুষদের মধ্যে সচেতনতা গড়ে উঠলে স্থানীয় পর্যায়ে জীব বৈচিত্র্য সংরক্ষণ বাস্তবায়িত করা সহজ হয়। সুন্দরবনে জীব বৈচিত্র্য সম্পর্কে যা জানো লেখো। সুন্দরবনের জীব বৈচিত্র্য। বঙ্গোপসাগরে তীর ঘেঁষে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় নিঃসঙ্গিক সৌন্দর্য, পাহাড়ি গাছপালা, বন্য পশু পাখি বা জীবজন্তু ঘেরা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল হলো সুন্দরবন। এখানকার প্রায় 10,230 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 6,017 বর্গ কিলোমিটার মানে 62% বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা এবং বাকি 38% পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনার অন্তর্গত। আঞ্চলিক প্রকৃতি। বিশাল এই অঞ্চলটিতে সমুদ্র সৈকত, নদী মোহনা, স্থায়ী ও ক্ষণস্থায়ী জলাভূমি, খাড়ি ও স্বাদু লোনা জলের ভরপুর যোগান এখানকার জীব বৈচিত্র্যকে প্রাচুর্যময় করে তুলেছে। উল্লেখযোগ্য দিক। ভারতীয় সুন্দরবন বদ্বীপের দক্ষিণ পশ্চিম অংশ জুড়ে দেশের মোট ম্যানগ্রোভ বনাঞ্চলের 60% বেশি এবং ভারতীয় ম্যানগ্রোভ প্রজাতি 90% অন্তর্ভুক্ত। প্রজাতির সমূহ। সুন্দরবনে মোট 334টি প্রজাতির লতা গুল্ম থেকে শুরু করে মাঝারি ও উঁচু সব ধরনের উদ্ভিদের সংস্থান রয়েছে। বিশ্বের মোট 50টি প্রজাতির শ্বাসমূলীয় ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে এখানকার প্রায় 30 থেকে 35টি প্রজাতি পরিলক্ষিত হয়। এদের মধ্যে সবচেয়ে সেরা তথা আকর্ষণীয় হলো সুন্দরী বৃক্ষ, যা এখানকার প্রায় 11% এলাকা দখল করে রেখেছে। অন্যান্য গরান, গেওয়া, কেওড়া, পশুর, ধুন্দল, বাইন প্রভৃতি উদ্ভিদও এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের আনুমানিক প্রায় 2,200 প্রজাতি রয়েছে এই সুন্দরবনে। পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এখানে মায়া হরিণ, চিত্রা হরিণ,
রেসাস বানর, বনবিড়াল, সজারু, উদবিড়াল এবং বন্য পশু শূকর সহ প্রায় 42টি প্রজাতির স্তন্যপ্রায়ী লক্ষ্য করা যায়। আবার বিশ্বের 4টি হর্সু কাঁকড়া প্রজাতির মধ্যে 2টি এবং ভারতের 12টি প্রজাতির কিংফিশারের মধ্যে 8টি এখানে দেখতে পাওয়া যায়। জীব বৈচিত্র্য সম্পর্কিত মানব ও জীবমণ্ডল কর্মসূচি সম্পর্কে আলোচনা করো। 1971 সালে ইউনেস্কোর মাধ্যমে এই কর্মসূচিটি বাস্তবায়ন ঘটে। উদ্দেশ্য: প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার, মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য সৃষ্টি। উল্লেখযোগ্য কার্যক্রম: বায়োস্ফিয়ার রিজার্ভ গঠন, মানব জীবমণ্ডল কর্মসূচি আওতায় পৃথিবীব্যাপী বায়োস্ফিয়ার রিজার্ভ গঠন বাস্তবায়িত হয়েছে। বন্ধুরা, এখানে বায়োস্ফিয়ার রিজার্ভ গঠন হবে, একটু বানানটা একটু ভুল হয়ে গেছে, একটু তোমরা দেখে নেবে। বর্তমানে সারা বিশ্বে 750টির কাছাকাছি এবং ভারতের 18টি স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। এখান থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ, গবেষণা ও স্থানীয় মানুষের উন্নয়ন ঘটানো হয়। সার্বিক অংশগ্রহণ ও সংরক্ষণ ব্যবস্থা: এই কর্মসূচিতে বাস্তুতন্ত্র রক্ষায় স্থানীয় মানুষদের অংশগ্রহণের মধ্যে দিয়ে পিপল অ্যান্ড নেচার লিভিং টুগেদার নীতির বাস্তবায়নে ঘটানো সম্ভব হয়েছে। এর মাধ্যমে গ্রামবাসীদের বিকল্প একাধিক জীবিকা ও পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি শেখানো হয়। গবেষণা ও শিক্ষামূলক কার্যক্রমে বাস্তবায়ন: এই কর্মসূচির সহায়তায় পরিবেশ ও জীব বৈচিত্র্য নিয়ে তথ্য সংগ্রহ, গবেষণা, শিক্ষার্থীদের প্রশিক্ষণ, কর্মশালা, ফেলোশিপ ইত্যাদি একাধিক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সংযোগ স্থাপন: মানব ও জীবমণ্ডল কর্মসূচিতে WNBR মানে এটা কি অর্থাৎ বা ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ, WWN নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ গঠন করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন দেশ থেকে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ও প্রযুক্তি ভাগ করে নেওয়ার সুযোগ পায়। নেক্সট এবং লাস্ট কোশ্চেন: জিন ভান্ডারের গুরুত্ব উল্লেখ করো। জিন ভান্ডারের প্রধান গুরুত্বগুলি হলো প্রজাতির উপাদান সংরক্ষণ: জিন ভান্ডারের মধ্যে বিভিন্ন প্রজাতির ভ্রূণ, কলা, কোষ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সহজে সংরক্ষিত থাকে। অভিযোজনগত সক্ষমতা: কোনো অঞ্চলে জিন ভান্ডারে বিদ্যমান প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত বৈচিত্র্য বেশি থাকা মানে উচ্চ বা নিম্ন তাপমাত্রা, বেশি রোগ, চরম জলবায়ুগত দুর্ভোগ ইত্যাদি অনাকাঙ্ক্ষিত অবস্থাগুলির সাথে সহজে দ্রুত মানিয়ে নিতে পারে। উন্নত প্রজাতির উদ্ভাবনা: জিন ভান্ডারের সহায়তা কৃষিতে একটি নতুন প্রজাতির শস্য তৈরি করা যায়, সেটি পরোক্ষভাবে জিন ভান্ডারের বৈচিত্র্য রক্ষায় ব্যবহৃত হয়। প্রাণীদের জন্য অবশ্য এক্ষেত্রে শুক্রাণু বা ডিম্বাণুর সাহায্য নেওয়া হয়। প্রাণীজ খাদ্যের সংস্থান ঘটানো: জিন ভান্ডারকে কাজে লাগিয়ে উৎপাদনশীল বিভিন্ন প্রাণীজাত খাদ্যের যেমন মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি পরিমাণ সহজে বাড়ানো যায়। জীব বৈচিত্র্য সংরক্ষণ: বাস্তুতন্ত্রে যদি কোনো প্রজাতির অস্তিত্ব বিপন্ন হয় বা বিলুপ্তপ্রায় হয়ে পড়ে তবে সংরক্ষিত জিন ভান্ডার থেকে তাকে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। চিকিৎসার উপকরণ: বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী জিন বিশ্লেষণ বা গবেষণা করে নিত্য নতুন প্রাণীদায়ী ঔষধ ও চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা সম্ভব হয়। স্থিতিশীল বাস্তুতন্ত্র রক্ষা: বাস্তুতন্ত্রভেদে প্রজাতির জিনগত বৈচিত্র্যের স্থিতিশীলতা রক্ষা এবং যে কোনো পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় জিন ভান্ডারে বিশেষভাবে সহায়তা করে। প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি: জিন ভান্ডারের যাবতীয় জ্ঞান আয়ত্তে রেখে কৌশলীভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজিতে নির্দিষ্ট লক্ষ্যে সহজে ব্যবহার করা যায়। আচ্ছা বন্ধুরা, আশা করি আজকে তোমাদের জীবমণ্ডলের 3 নম্বরের কিছু কোশ্চেন দিলাম, তোমরা বুঝতে পেরেছো। আরও যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর এরপরে নেক্সট আমি তোমাদের চলে যাব মানব উন্নয়ন, যেখান থেকে তোমাদের আমি 2 মার্কসের কোশ্চেন দেবো। তারপরে আমি তোমাদের জনসংখ্যা ভূগোল ইউনিট 1 থেকে আবার 3 নম্বর আর মানব উন্নয়ন থেকে 3 নম্বরের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।